সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ফোকাস একাডেমিক্সের পক্ষ থেকে স্বাগত। আমি সিয়াম শেখ তোমাদের সাথে আলোচনা করব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। ক্লাস শুরু করবার পূর্বে আমি আমার কিছু শিক্ষার্থীর সাথে কথোপকথন করতে চাই। কিছু শিক্ষার্থী আছে যারা এই মুহূর্তে বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করছে, কিংবা কিছু শিক্ষার্থী যারা টেবিলেই হয়তো বা বসে আছে, কিন্তু ক্লাস করতে করতে তারা আবার একটু পরপরই চলে যাচ্ছে ফেসবুক স্ক্রল করতে করতে তারা রেকর্ডেড ক্লাস শুনছে, যার ফলে এই ডিস্ট্র্যাকশনের ফলে তাদের মনোযোগ ক্লাসে থাকে না, শুধু ক্লাসের সময়গুলোই চলে যায়, কিন্তু তারা এখান থেকে কোনো কিছু গেইন করতে পারে না। এজন্য আমি তোমাদেরকে সতর্ক করছি, সমস্ত রকমের ডিস্ট্রাকশনকে দূরে ঠেলে পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। আমি আরও এক ধরনের শিক্ষার্থী সম্পর্কে বলতে চাই, যারা সব সময় ক্লাসগুলো জমিয়ে রাখতে পছন্দ করে এবং তাদের লক্ষ্য থাকে মাসের 1 তারিখ থেকে তারা সমস্ত ক্লাস করে ফেলবে। দিন যায়, মাস যায়, কিন্তু তাদের মাসে 1 তারিখ কখনোই আসে না এবং দিনে দিনে ক্লাসগুলো জমতে শুরু করে এবং একটা সময় গিয়ে কি হয়, তাদের কাছে দেখা যায় যে ক্লাসের পাহাড় জমে গেছে। তখন তারা দ্বিগুণ গতিতে ক্লাসগুলো করবার চেষ্টা করে, কিন্তু তারা সেখান থেকে ভালো কিছু গেইন করতে পারে না। এজন্য আমাদের মূল কাজ হবে সমস্ত ডিস্ট্রাকশনকে দূরে ঠেলে ক্লাস করা এবং যেদিন আমাদেরকে ক্লাসটা প্রোভাইড করা হবে সেই দিনই এটি করে ফেলা। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের সবচেয়ে কনিষ্ঠতম শাখা। সামাজিক বিজ্ঞান বলতে এখানে অর্থনীতি আছে, এখানে রাষ্ট্রবিজ্ঞান আছে, এর মধ্যে সবচেয়ে কিন্তু কনিষ্ঠতম শাখা হচ্ছে সমাজবিজ্ঞান। তাহলে দেখি, সমাজবিজ্ঞানের জন্ম হয়েছিল 19বিংশ শতাব্দীতে, যখন ইউরোপের সমাজবিজ্ঞানে শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লবের ফলে একটা অস্থিরতা ছড়িয়ে পড়েছিল। এই জিনিসটা বুঝবার জন্য আমাদের আরও কিছু প্রাসঙ্গিক বিষয় বুঝতে হবে। আমরা জানি আমাদের ইতিহাসের 3টি অংশ, একটি হচ্ছে প্রাচীন যুগ, একটি হচ্ছে মধ্যযুগ, আরেকটি হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগের সূত্রপাত ঘটেছিল একটি ঘটনার মধ্যে দিয়ে, সেটার নাম হচ্ছে রেনেসাঁ। আমার সাথে সাথে তোমরা রেসপন্স করো এবং একসাথে বলবার চেষ্টা করো। আমরা ক্লাসের পড়াগুলো মুখস্থ করে ফেলবার চেষ্টা করব। সেই ঘটনার নাম হচ্ছে রেনেসাঁ। রেনেসাঁ মানে হচ্ছে পুনর্জাগরণ। এই শব্দটি কিন্তু অনেক সময় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে স্পেলিং হিসেবেও আসে, এজন্য আমরা 3 ভাগ করে মনে রাখবার চেষ্টা করব। রেনা ইস সেন্স। তাহলে রেনেসাঁ মানে হচ্ছে পুনর্জাগরণ। পুনর্জাগরণ কিসের পুনর্জাগরণ? চিন্তার পুনর্জাগরণ। তোমরা জানো ইউরোপের সমাজে একটা সময় মানুষ বিশ্বাস করত, কি বিশ্বাস করত? যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে। এরপর মানুষ বিশ্বাস করত পৃথিবী হইতেছে চ্যাপ্টা। মানুষ আরও বিশ্বাস করত যে পৃথিবী চ্যাপ্টা হওয়ার কারণে একদিকে গেলে মানুষ পড়ে যাবে। মানুষ বিশ্বাস করত রাজা হচ্ছে ঈশ্বরের সন্তান, রাজা যা কিছুই করুক না কেন এটা ঈশ্বরের তরফ থেকে আসে। একটা সময় গিয়ে ইতালির ফ্লোরেন্স শহরে বসে কিছু চিন্তক তারা এসে এসব ধ্যান ধারণা পাল্টে দিতে শুরু করলেন। তারা বললেন রাজা ঈশ্বরের সন্তান নয়, ঈশ্বর প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছে, সবাই তার কাছে সমান। তারা বললেন, তোমরা জানো কোপার্নিকাস সৌরজগৎ আবিষ্কার করে ফেলেন এবং প্রমাণ করলেন সূর্য পৃথিবীকে কেন্দ্র করে নয়, বরং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তিনি সৌরজগৎ আবিষ্কার করলেন। গ্যালিলিও আবিষ্কার করলেন পৃথিবী হইতেছে গোল। তাহলে এইরকম নতুন নতুন যখন চিন্তা ইউরোপীয় সমাজে আসলো, তখন চিন্তার যে নতুন জাগরণ ঘটলো এটাকে বলা হচ্ছে রেনেসাঁ। রেনেসাঁ ঘটার এটা হয়েছিল মূলত 14 থেকে 16 শতাব্দীর মধ্যে। 1616 সালে জর্জ গুটেনবার্গ নামক একজন ব্যক্তি আবিষ্কার করে ফেললেন প্রিন্টিং প্রেস। এবং প্রিন্টিং প্রেস মানে কি? ছাপাখানা। ছাপাখানা আবিষ্কার হওয়ার সাথে সাথে ইউরোপীয় যে নতুন নতুন চিন্তাভাবনা সবার ঘরে ঘরে পৌঁছে গেল। সবার ঘরে ঘরে যখন পৌঁছে গেল, তখন ইউরোপীয় একজন ধর্ম সংস্কারক, তার নাম মার্টিন লুথার, তার নেতৃত্বে মানুষজন বলল আমরা এই চিন্তা ভাবনাগুলোকে লোপ করতে চাই বা এগুলোর বিলোপ করতে চাই।
মজার ব্যাপার হলো সেই সময় ইউরোপে যেহেতু খ্রিস্টান ধর্মের মানুষ বেশি ছিল, এই কিছু কিছু ধারা বা ধর্ম থেকে এসেছিল, খ্রিস্টান ধর্ম থেকে এসেছিল, যার ফলে খ্রিস্টানদের মধ্যে দুইটা অংশ দাঁড়িয়ে গেল। মার্টিন লুথারের নেতৃত্বে একদল দাঁড়ালো, তারা এই ধর্মের কিছু কিছু জায়গায় সংস্কার চায়, তাদেরকে বলা হলো প্রোটেস্ট্যান্ট। তাদেরকে কি বলে? প্রোটেস্ট্যান্ট। এবং আরেক দল তারা বললো যে আমরা সংস্কার চাই না, তারা হলো ক্যাথলিক। তাহলে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টরা মিলে একটা বড় যুদ্ধ শুরু করলো। সেই যুদ্ধটি 30 বছর ধরে চললো এবং এই যে আন্দোলনটি, এটাকে বলা হয় প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট। কি মুভমেন্ট বলো? প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট। তাহলে 1618 থেকে 48 সাল পর্যন্ত প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট চলেছিল। এরপরে একটা সময় ইউরোপ স্থিতিশীল হয় এবং স্থিতিশীল হওয়ার পরে সেখানে বিজ্ঞান এবং যুক্তিবাদের ব্যাপক বিকাশ ঘটে এবং একটা সময় গিয়ে কি হয়, সেখানে নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার হয়। এই সময়টাকে বলা হচ্ছে এজ অফ এনলাইটেনমেন্ট। তাহলে রেনেসার পরে প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট, সেটার ফলে একটা সময় গিয়ে স্থিতিশীলতার পরে এজ অফ এনলাইটেনমেন্ট। এজ অফ এনলাইটেনমেন্টের পরে ইউরোপে নতুন নতুন যন্ত্রপাতি যেগুলো আবিষ্কার করা শুরু হলো, এটা শিল্পক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আনে। তোমরা নিশ্চয়ই চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান দেখেছ। চাঁদের বুড়িটি কী দিয়ে সুতা কাটে? চরকা দিয়ে। সেই সময় ইউরোপে চরকার একটা যান্ত্রিক ভার্সন চলে আসলো, স্পিনিং জেনি। চরকা দিয়ে যা সুতা কাটা যায়, স্পিনিং জেনি দিয়ে তার থেকে বেশি কাটা যায়। দেখো, শিল্পক্ষেত্রে আগে চাঁদের বুড়ি যতটুকু শাড়ি তৈরি করতে পারতেন, এখন এই স্পিনিং জেনি তার থেকে অনেক বেশি তৈরি করতে পারছে। পুরো ইউরোপ শিল্প পণ্যে একদম ব্যাপক পরিমাণে পণ্য উৎপাদিত হতে শুরু করলো ইউরোপে, যার ফলে সেখানে শিল্প বিপ্লব ঘটলো। শিল্প বিপ্লব হওয়ার মানে কি? শহরাঞ্চলে নতুন নতুন কারখানা তৈরি হলো। শ্রমিকরা গ্রামের কৃষিকাজ ছেড়ে তারা এসে কারখানায় কাজ করা শুরু করলো। এখন যেহেতু তারা কাজ করতে আসছে, তাহলে তারা নিশ্চয়ই আশেপাশে কোথাও থাকবে। কারণ হঠাৎ করেই কারখানার আশেপাশে তো এত বেশি জায়গা বের করা সম্ভব না। তখন সেখানে অনেক বস্তি গড়ে উঠল। বস্তি গড়ে ওঠার সাথে সাথে কি হইল? সেখানে নানান রকমের সামাজিক সমস্যা দেখা দিল। তাহলে শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ডে, সেটা পুরো ইউরোপেই পরে ছড়ায় পড়ছিল। আবার তোমরা জানো 1789 সালে ফরাসি দেশে অর্থাৎ ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটেছিল। ফরাসি বিপ্লবের পরপরই সেখানে ষোড়শ লুইকে হত্যা করা হয় এবং সেখানে নতুন করে তাদের ক্ষমতার পালাবদল ঘটে। পুরো দেশের অর্থনৈতিক কাঠামো, সামাজিক কাঠামো পরিবর্তন হয়ে যায়। এই যে ইউরোপের শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লবের উত্তর সময়ে যে নতুন নতুন সংকট দেখা দিল সমাজে, এটা উত্তরণের জন্য তৎকালীন চিন্তকরা অনুভব করলেন আমাদের আলাদা একটা বিষয় দরকার, যেটা এই সমস্যাগুলোকে অনুধাবন করবে এবং এটার সলিউশন বের করবার চেষ্টা করবে। তারই ধারাবাহিকতায় অগাস্ট কোত 1839 সালে সমাজবিজ্ঞান শব্দটি প্রয়োগ করেন এবং তাকেই বলা হয় সমাজবিজ্ঞানের জনক। তাহলে আমরা দেখতে পারলাম যে 19বিংশ শতাব্দীর আগ পর্যন্ত আলাদা করে সমাজবিজ্ঞান চর্চার ওইভাবে একটা আলাদা বিষয় হিসেবে চর্চার ইতিহাস ছিল না। ফরাসি দার্শনিক সেন্ট সাইমন নতুন করে প্রস্তাব প্রকাশ করেছিলেন, কিন্তু সাইমনের পথ অনুসরণ করে অগাস্ট কোত সমাজবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন। এটা তোমরা আলাদাভাবে মনে রাখবা। এরপর বাংলাদেশে সমাজবিজ্ঞান কখন এসেছে? তারও অনেক বছর পরে 1957 সালে একজন ফরাসি ব্যক্তির অনুরোধের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাজবিজ্ঞান বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছিল। আমরা সামনের দিকে আগায় যাই। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি নামক একটি টপিক এখানে আছে। ভারতীয় উপমহাদেশের সমাজ চিন্তার যে ইতিহাস, এটা কিন্তু 2000 বছরের পুরনো। সমাজবিজ্ঞান সাবজেক্ট হিসেবে 1839 জন্মগ্রহণ করেছে এবং বাংলাদেশে এসেছে 1957-তে। কিন্তু 2000 বছর আগে থেকেই মানুষ সমাজ চিন্তা করত। তার প্রথম যে আমরা উদাহরণ দেখি সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। তোমরা নিশ্চয়ই অনেকেই কৌটিল্যের সাথে পরিচিত। কৌটিল্যের অন্য নাম হচ্ছে চাণক্য। অন্য নাম কি?
চাণক্য। তোমরা জানো প্রাচীন বাংলায় 4টি রাজবংশ ছিল, মৌর্য, গুপ্ত, পাল, সেন। মৌর্য, গুপ্ত, পাল, সেন। তাহলে মৌর্য বংশর প্রথম রাজবংশ। প্রথম রাজবংশের প্রথম যিনি রাজা ছিলেন তার নাম প্রথম চন্দ্রগুপ্ত। এই প্রথম চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য। আমরা যদি আমাদের যে ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান এই বইয়ের ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলোকে ডিটেলস স্টাডি করি, তাহলে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যে সাধারণ জ্ঞান সেটাও অনেকাংশে কাভার হয়ে যায়। এজন্য এখনই একটু তোমরা মনোযোগ দিয়ে এগুলো নোট করে ফেলো। তাহলে প্রাচীন 4টি রাজবংশ আমি আবারও বলছি, মৌর্য, গুপ্ত, পাল, সেন। এর মধ্যে প্রথম যে রাজবংশ মৌর্য বংশ, সেটির প্রথম রাজা প্রথম চন্দ্রগুপ্ত, তার যে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য, তার যে প্রধানমন্ত্রী তার নাম হচ্ছে কৌটিল্য। কৌটিল্যের একটি বিখ্যাত বই হচ্ছে অর্থশাস্ত্র, নাম অর্থশাস্ত্র, কিন্তু এটাতে সেই সময় সমাজ, রাষ্ট্র সব কিছু নিয়েই আলোচনা করা হয়েছে। এজন্য তাকে বলা হয় প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি। এটা মনে রাখতে হবে। এরপরে আমরা সামনের দিকে আগাবো। বাদশায়নের আরেকটি গুরুত্বপূর্ণ বই আছে, কামসূত্র বাদশায়নের। এরপরে সুলতান মাহমুদের সভাসদ এবং পারস্যের পণ্ডিত আল বিরুনির ভারততত্ত্ব, এই বইটিও তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আবুল ফজলের আইনি আকবরী। আবুল ফজল কে ছিলেন? আবুল ফজল ছিলেন আকবরের প্রধানমন্ত্রী। এই আইনি আকবরী গ্রন্থেই কিন্তু দেশবাচক শব্দ হিসেবে বাংলার প্রথম ব্যবহার হয়েছিল। এরপরে আরও আছে সৈয়দ গোলাম হোসেন খানের সিয়ারুল মুতাক্ষিরিন। এই গ্রন্থগুলোতে সেই সময়কার সামাজিক অবস্থার বর্ণনা রয়েছে। প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আসে মূলত উক্তি টাইপের, এবং হচ্ছে বইকে মানে কি, বইয়ের লেখককে। এই জন্য এগুলো একটু আমাদের ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ আমরা আবারও বলছি যে আমরা বইগুলোর নাম এবং তাদের রাইটারের নাম মনে রাখবার চেষ্টা করব ভালো করে। আমরা একটু আবার দেখার চেষ্টা করি। কৌটিল্য লিখেছেন অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র, বাদশায়নের কামসূত্র, এরপরে আল বিরুনির ভারততত্ত্ব, এরপরে আবুল ফজলের আইনি আকবরী, খুবই গুরুত্বপূর্ণ, আবুল ফজলের আইনি আকবরী। এরপরে সিয়ারুল মুতাক্ষিরিন লিখেছেন সৈয়দ গোলাম হোসেন। তাহলে এটুকু আমরা মনে রাখবার চেষ্টা করব। এরপরে আমরা চলে যাই নেক্সট স্লাইডে। বাংলাদেশের ইংরেজ আমলে স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল অর্থাৎ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল, যারা সেই সময় আমাদের দেশের কালচারকে, ভাষাকে স্টাডি করবার চেষ্টা করেছিল। সেখান থেকে কিছুটা হলেও আমাদের সোসাইটিকে তারা স্টাডি করেছে। এরপরে স্কটিশ ইতিহাসবিদ এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সদস্য উইলিয়াম উইলসন হান্টারের নেতৃত্বে বা তার সম্পাদনায় একটি বই প্রকাশিত হয়েছিল, দ্য ইম্পেরিয়াল গেজেট। মনে রাখতে হবে, আবারও বলছি, একবার বোর্ড পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটি। উইলিয়াম উইলসন হান্টারের সম্পাদনায় প্রকাশিত বইয়ের নাম হচ্ছে দ্য ইম্পেরিয়াল গেজেট। এই গ্রন্থেও সেই সময়কার বাংলাদেশের সোসাইটি সম্পর্কে অনেক কিছু লেখা আছে। এছাড়া হেনরি মেইন, হলিংবেরি, ওমেলি প্রমুখ ইংরেজ লেখকের রচনায় বাংলাদেশের অর্থনীতি, ইতিহাস ইত্যাদি বিষয়গুলো উঠে এসেছে। স্যার উইলিয়াম হান্টারের একটি বিখ্যাত বই আছে, তোমরা দেখতে পাচ্ছ, অ্যানালস অফ রুরাল বেঙ্গল এবং দ্য ইন্ডিয়ান মুসলমানস। এই দুইটা বইয়ের কথা তোমাদের মনে রাখতে হবে। এবং এই যে এখানে যে বইগুলো আমরা বোল্ড করে রেখেছি, এগুলো প্রত্যেকটাই তোমরা বারবার পড়বার চেষ্টা করবা, এখান থেকে এমসিকিউ আসতে পারে। এরপরে আমরা চলে যাব, ব্রিটিশদের পাশাপাশি বাঙালি বুদ্ধিজীবীরাও কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছিল। তোমরা নিশ্চয়ই বঙ্কিমচন্দ্রের নাম শুনেছ। বঙ্কিমচন্দ্রের বিখ্যাত কিছু বই আছে, লোকরহস্য, সাম্য, এগুলার ভিতরে কিন্তু সে সেই সময় সমাজ জীবনের কথা তুলে ধরেছে। এরপরে রামকমল সেনের নীতিকথা, হিতোপদেশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, এরপরে হচ্ছে বোধোদয়, ব্রজবিলাস, অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় ইত্যাদি বই। এই যে বইগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদেরকে
আমাদের সমাজ সম্পর্কে খুব ভালোভাবে বিশ্লেষণ করেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক বিনয় কুমার সরকার দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোসাইটি, সোশিওলজি অফ রেসেস, কালচারস অ্যান্ড হিউম্যান প্রোগ্রেস ইত্যাদি গ্রন্থ রচনা করেন, যা বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পথকে সুগম করে তুলেছিল। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক সমাজচর্চার সূত্রপাত ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1921 সালে এবং 1857 সালে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এই দুইটা বিশ্ববিদ্যালয়ে একটা সময় সমাজবিজ্ঞান পাঠ করানো হয় বা পাঠদান শুরু হয়। এরপর থেকে এটার আনুষ্ঠানিকভাবে এদেশে পাঠদান শুরু হয়। 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজকে কেন্দ্র করে একটি সোসাইটি গড়ে উঠেছিল। এটার নাম হচ্ছে শিখা সাহিত্য সমাজ বা শিখা গোষ্ঠী। এরা কি করলো? এদের একটা আন্দোলন নিয়ে আসলো, সেটার নাম বুদ্ধির মুক্তি আন্দোলন। তোমাদেরকে আমি রেনেসা পড়িয়েছিলাম, ইউরোপের রেনেসা হয়েছিল 14 শতকে। সেই রকমই একটি চিন্তা তারা নিয়ে আসলো। তারা বলল, আমরা মুসলিম সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা যুক্তি যেখানে সীমাবদ্ধ সেখানে আমরা আসলে সোসাইটিকে সামনে নিয়ে যেতে পারবো না, আমাদের এই জন্য বুদ্ধির মুক্তি দরকার। এই যে শিক্ষা আন্দোলন বা শিক্ষা গোষ্ঠী, এরা কিন্তু সেই সময় সমাজ চর্চার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছিল। এরপরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চা। বাংলাদেশে যে 1957 সালে সমাজবিজ্ঞান এসেছিল, এটা কিভাবে এসেছিল? এটা এসেছিল একজন ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কোর বিশেষজ্ঞ একটি মিশন বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অনুভব করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানায় এবং তাদের অনুরোধের প্রেক্ষাপটে একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান আলাদা বিষয় হিসেবে পাঠদান করা শুরু করা হয়। তারা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভিজিট করেছিলেন। করার পরে তারা বললেন যে এখানকার যে জীবনধারা, এখানে যে স্বতন্ত্র জীবনধারা, এটা বাংলাদেশের সমাজবিজ্ঞানী এবং নৃবিজ্ঞানীদের স্বর্গরূপ হয়ে উঠবে, এটাকে স্টাডি করার দরকার। সেই বিষয়টা বিবেচনায় রেখেই 1857 সালে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়ে গেল সমাজবিজ্ঞান বিভাগ। এরপরে তাহলে যদি প্রশ্ন আসে কোন সংস্থা সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিল, সেটা হচ্ছে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, সেটার নাম হচ্ছে ইউনেস্কো। সেটার নাম কি? ইউনেস্কো। তাহলে আমরা আবার চলে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সমাজবিজ্ঞান বিভাগ আলাদাভাবে যাত্রা শুরু করে, তখন এটার প্রথম অধ্যক্ষ হয়েছিলেন ডক্টর পিয়েরে বেসাইনি। ডক্টর পিয়েরে বেসাইনি, এটা আমাদের মনে রাখতে হবে। এবং কোন শিক্ষাবর্ষে এটা শুরু হয়েছিল? 1957 থেকে 58 শিক্ষাবর্ষে। 1957-58 শিক্ষাবর্ষে এটা শুরু হয়েছিল এবং প্রথম অধ্যক্ষ হয়েছিল অধ্যাপক পিয়েরে বেসাইনি। এরপরে আমাদের দেশীয় একজন অধ্যাপক ছিলেন, তার নাম AK নাজমুল করিম। তিনি তার ছাত্রছাত্রীদের প্রচেষ্টার ফলে বাংলাদেশে সমাজবিজ্ঞান ব্যাপক পরিমাণে বিস্তার লাভ করেছিল। এজন্য তাকে বলা হয় বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক। তাহলে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক কিন্তু AK নাজমুল করিম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রথম সমাজবিজ্ঞানের অধ্যক্ষ, তার নাম হচ্ছে ডক্টর পিয়েরে বেসাইনি। তাহলে আমাদের এই দুইটা জিনিস কিন্তু আলাদা করে মনে রাখতে হবে। আবারও বলছি, ক্লদ লেভি স্ট্রসের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাঠদান শুরু হয় কত সালে? 1957 সালে। শিক্ষাবর্ষ কত? 1957-58 শিক্ষাবর্ষ। এবং সমাজবিজ্ঞানের প্রথম অধ্যক্ষ ডক্টর পিয়েরে বেসাইনি। এরপরে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার জনক বলা হয় কাকে? জনক বললে উত্তর হবে AK নাজমুল করিম। এই তিনটা জিনিস আমরা মনে রাখবো। এখানে আমরা আমাদের বিখ্যাত কিছু প্রফেসরের বিখ্যাত কিছু বই দেখতে পাচ্ছি, আমরা এগুলো একটু মনে রাখবার চেষ্টা করব। বাংলাদেশের সামাজিক সমস্যা লিখেছেন ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। এরপরে সমাজ মনোবিজ্ঞানের ভূমিকা ডক্টর AF ইমাম আলীর সমাজতত্ত্ব। এরপরে ফজলুর রশিদ খানের
সমাজবিজ্ঞানের মূল তত্ত্ব, মোকাররম হোসেনের সমাজ ও সমাজতত্ত্ব, এই গ্রন্থগুলোর কথা আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। এরপরে বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। আমরা যে এই সাবজেক্টটাকে স্টাডি করি বা পড়ি, এটা আমরা আসলে কেন পড়ি বা এটার দরকার কি, এটা আমরা এই পাঠ পড়লে জানতে পারবো। প্রথমেই দেখো, সমাজ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন। আমরা যে দেশে বসবাস করতেছি, আমাদের এখানকার কিন্তু সমস্যাগুলো, আমাদের এখানকার সুবিধাগুলো, অসুবিধাগুলো সবগুলো কিন্তু ইউরোপের সমাজের সাথে মিলবে না। ইউরোপের সমাজে বিয়ের কাঠামো একরকম, বাংলাদেশে একরকম। ইউরোপের সমাজে নির্যাতনের কাঠামো একরকম, বাংলাদেশে একরকম। ইউরোপের সমাজে অপরাধ প্রবণতা একরকম, আমাদের দেশে আরেক রকম। ইউরোপের সমাজে ড্রাগসগুলো একরকম, আমাদের দেশে আরেক রকম। কাজেই আমাদের সমাজের যে সমস্যাগুলো, এগুলো যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমাদের সমাজকে আলাদা করে আমাদের পাঠ করতে হবে। তার মানে সমাজ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন। আমরা যেখানে থাকছি সেই সমাজ কাঠামো, ব্যক্তি গোষ্ঠী, বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান, পারস্পরিক সম্পর্ক, কার্যাবলী ইত্যাদি গবেষণা করে যেহেতু সমাজবিজ্ঞান, সেগুলো স্টাডি করতে পারবো আমরা। এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সামাজিক শ্রেণীর স্বরূপ বিশ্লেষণ করা। সামাজিক শ্রেণী মানে সোশ্যাল ক্লাস। আমাদের এখানকার সোশ্যাল ক্লাসটা কেমন? আমাদের এখানে এই যে উৎপাদন হচ্ছে, যে উৎপাদনের যারা বুর্জোয়া শ্রেণী বা শ্রমিক শ্রেণী, তাদের মধ্যে কেমন সম্পর্ক, তারপরে এখানে কত ধরনের সোশ্যাল ক্লাস আছে অর্থাৎ সামাজিক শ্রেণী আছে, তাদের সামাজিক মর্যাদা কেমন, এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো সমাজবিজ্ঞান পাঠ করার মাধ্যমে। অর্থাৎ সমাজবিজ্ঞান পাঠ করার মাধ্যমে আমরা সামাজিক শ্রেণীর স্বরূপ বিশ্লেষণ করতে পারবো। এরপরে আদর্শ সমাজ গঠন সম্পর্কে জানা। সামাজিক সমস্যা যদি আমরা দূর করতে চাই, আমরা কোন সমাজ মানে কিভাবে এগুলো সলভ করব, এটা করতে পারলে কিন্তু আমরা একটা ভালো স্টেবল সোসাইটি ক্রিয়েট করতে পারবো। এই আদর্শ সমাজ তৈরির জন্য আমাদের অবশ্যই সোশিওলজি পড়তে হবে। এরপরে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন। আমরা যখন উন্নয়ন পরিকল্পনা কথা পড়ছি, যে আমরা আসলে কিভাবে করে, ধরো হচ্ছে আমাদের একটি, তো তোমরা রাস্তা থেকে বের হলে দেখবা বিভিন্ন জেলা শহরের ফুটপাতে অনেকগুলো কি থাকে, হকাররা থাকে। তারা বিভিন্ন কাপড় চোপড় বা খাবার টাবার এগুলো বিক্রি করে। এখন হঠাৎ করেই আমরা রাতারাতি যদি নির্দেশ দিয়ে দেই যে আজ থেকে ফুটপাতে কোনো রকমের দোকান বসানো যাবে না, এখন তাহলে তাদের কি হবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। অনেকেই হয়তো বাকি করেছে, লোন নিয়ে বিভিন্ন কাজ করে, গ্রামে যেহেতু থাকে তারা বিভিন্ন সময় কিস্তির টাকা তুলে সেগুলো তাদেরকে রেগুলার শোধ করতে হয় মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে। হঠাৎ করে যখন তাদের এই যে আর্থিক যে সংস্থানটা এটা বন্ধ হয়ে যাবে, তখন তারা কীভাবে, তারা তো চেষ্টা করবে যে তাদের যে কোনো মূল্যে টাকাটা দরকার। তারা সারভাইভ করার জন্য তখন গিয়ে সারভাইভাল মোডে চলে যাবে এবং তারা যে কোনো মূল্যে টাকা পরিশোধ করতে চাইবে। এটা করতে গিয়ে তারা নানান রকমের অপকর্মের সাথে জড়িয়ে পড়তে পারে। কেউ ডাকাতি, খুন, রাহাজানি, নানান রকমের সমস্যা, কেউ ড্রাগ ডিলিংসের সাথে যুক্ত হয়ে যেতে পারে। তাহলে আমরা যদি হঠাৎ করেই একটি ফুটপাতের দোকানগুলো বন্ধ করে দেই, তাহলে এটা আমাদের আরও নতুন নতুন সামাজিক সমস্যা তৈরি করতেছে। এই জন্য আমাদের কি করতে হবে, একদম প্রি প্ল্যানভাবে আমাদের এই দোকানগুলোকে স্থায়ীকরণ করতে হবে একটা নতুন মার্কেট স্থাপনের মধ্যে দিয়ে, যাতে তাদেরও রুটি রুজির ব্যবস্থা বন্ধ না হয় এবং আমাদের এখানে কি বলে, আমাদের যে সোসাইটিতে আমাদের যে রাস্তাঘাট এগুলোও যাতে খুব সচল থাকে, এখানে যাতে জনগণের দুর্ভোগ না সৃষ্টি হয়। তাহলে এভাবে করে আমরা যখন যে কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব, এটার সাথে সাথে এটার কি পজিটিভ বিষয়, নেগেটিভ বিষয়, এগুলো কিন্তু সোশিওলজি তুলে আনতে পারবে। এরপরে এইগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও সমাজবিজ্ঞান আমাদেরকে ব্যাপক পরিমাণে সহযোগিতা করে। এরপরে আমরা যদি কৃষি কাঠামো বিশ্লেষণ করতে চাই, যে আমরা যে কৃষির যে বিষয়গুলো, জিনিসপত্রগুলো, তারপরে হচ্ছে ভূমিসত্ত্ব ব্যবস্থা, কাঠামো, কৃষির যে কাঠামো, তারপরে কৃষিতে বিদ্যমান যে উপাদানগুলো, এগুলোর সাথে মানুষের কি সম্পর্ক, এগুলো যদি বিশ্লেষণ করতে চাই,
তাহলে আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। এরপরে দেখো এখন আমাদের দেশের অনেক কৃষকরা তারা কি করে, তারা ভালো ধানের দাম পাচ্ছে না, বা বন্যায় প্রত্যেক বছর ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে। হওয়ার ফলে তারা বলছে যে তারা আর ধান চাষ করবে না। তারা কি করতেছে, খুলনা অঞ্চলে যদি তুমি যাও দেখবা কৃষকরা তাদের ধানের জমিগুলোকে বিভিন্ন ওই যে চিংড়ি চাষের যে প্রকল্প এগুলোকে তারা লিজ দিয়ে দিচ্ছে। আবার কিছু কৃষক কি করতেছে, ধানের জমির যে উপরের লেয়ারের মাটি, এটা কিন্তু খুবই পুষ্টি সমৃদ্ধ মাটি, এই মাটিটাকে তারা ইটের ভাটার কাছে লোকেদের কাছে সেল করে দিচ্ছে অর্থের জন্য। এবং তারা কৃষিকাজ বাদ দিয়ে তাদের জমিকে তারা বর্গা দিয়ে তারা চলে আসতেছে ঢাকায় কর্মের সন্ধানে, কিংবা কেউ কেউ পাড়ি জমাচ্ছে মধ্যপ্রাচ্যে। আমাদের দক্ষ শ্রমিক, গ্রামের দক্ষ শ্রমিক, তারা ঢাকায় এসে হয়ে উঠছে অদক্ষ শ্রমিক। তারা বিভিন্ন কলকারখানায় যুক্ত হচ্ছে, তারা রিক্সা চালাচ্ছে, তারা নানান রকমের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে। এই যে এত ব্যাপক পরিমাণে মানুষজন ঢাকায় চলে আসছে, যার ফলে কিন্তু ঢাকা একটি শহর হিসেবে বা একটি ক্যাপিটাল সিটি হিসেবে বসবাসের অযোগ্য হয়ে উঠতেছে। তার মানে আমরা যদি কৃষি কাঠামোকে বিশ্লেষণ করতে চাই, এখানকার যত কৃষক, কৃষির বৈশিষ্ট্য, বিদ্যমান উপাদানগুলোর মধ্যে সম্পর্ক, ভূমি সত্ত্ব ব্যবস্থা, কিভাবে করে এখন ভূমির মালিকানা চেঞ্জ হচ্ছে, এই বিষয়গুলো যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে সোশিওলজি পাঠ করতে হবে। এরপরে আমরা যাই সামাজিক সমস্যার স্বরূপ সম্পর্কে জানা। এতক্ষণ আমি নিশ্চয়ই বলেছি জনসংখ্যা স্ফীতি, নিরক্ষরতা, তারপরে হচ্ছে বেকারত্ব, মাদকাসক্তি, বাল্য বা বিবাহ, তারপরে রাজনৈতিক অস্থিতিশীলতা, সম্পদহীনতা, সামাজিক অসমতা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ইত্যাদি সামাজিক সমস্যা সম্পর্কে অনুসন্ধান, বিশ্লেষণ এবং সমস্যা সম্ভাব্য সমাধান খোঁজার বিষয়ে সমাজবিজ্ঞানের মানে পাঠ করাটা জরুরি। আমরা যদি যাই, দেখো বাংলাদেশে জনসংখ্যার ব্যাপক পরিমাণে বৃদ্ধি হয়, তার অন্যতম একটি কারণ হচ্ছে পুত্র সন্তানের প্রত্যাশা। গ্রামের মানুষজনের মধ্যে একটা চিন্তা ভাবনা আছে যে পুত্র সন্তান হচ্ছে পরিবারের জন্য একটা অ্যাসেট, এবং নারীদের থেকে এখনও প্রান্তিক পর্যায়ের অনেক পরিবার বার্ডেন মনে করে। তারা মনে করে পুত্র সন্তান একটা সময় গিয়ে কর্মক্ষম হবে, চাকরি করবে এবং তাদের পরিবারের জন্য অর্থ নিয়ে আসবে। কিন্তু মেয়েরা যেহেতু চাকরি করতে পারবে না বলে তারা বিশ্বাস করে, বা তাদের দিয়ে যেহেতু ইকোনমিক কোনো ডেভেলপমেন্ট হবে না, এজন্য তারা তাদেরকে বার্ডেন মনে করে। এজন্য তারা চেষ্টা করে যে তাদের যাতে পরিবারে একটি বা একাধিক পুত্র সন্তান থাকে। যখন তাদের প্রথম 2টা বাচ্চা ধরো মেয়ে হয়েছে, তখন পুত্র সন্তানের আশায় তারা আরেকটি বাচ্চা নিয়ে ফেলে, যার ফলে তাদের পরিবারের জনসংখ্যা বৃদ্ধি পায়। আবার মেয়েদেরকে যেহেতু তারা অ্যাসেট মনে করে না, যেহেতু তারা মনে করে যে মেয়েদেরকে দিয়ে তাদের পরিবারের উন্নতি সম্ভব না, এজন্য তারা মেয়েদেরকে আগেই বাল্য বিয়ে দেওয়ার চেষ্টা করে, যে মেয়ের জন্য শিক্ষার জন্য আমি ইনভেস্ট করব না। এইগুলো, এই যে জনসংখ্যা বৃদ্ধি, তারপরে হচ্ছে নিরক্ষরতা, মেয়েদেরকে অনেক অনেক গ্রাম আছে, এখন অবশ্যই এই জিনিসটা কমে এসেছে, বাট একটা সময় ছিল যে মেয়েদের কখনো স্কুলেই পাঠানো হতো না। এরপরে আবার নতুন করে যুক্ত হয়েছে বেকারত্ব। আমাদের জনসংখ্যা বাড়তেছে প্রচুর, কিন্তু তাদের কোনো স্কিল ডেভেলপমেন্টের জায়গায় তারা অনেকেই পিছিয়ে পড়তেছে, যার ফলে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। এরপরে মাদকাসক্তি, আরবান সোসাইটি এবং গ্রামীণ সোসাইটি দুইটা জায়গাতেই কিন্তু এই মাদকাসক্তির ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন রকমের মাদকে ছেয়ে যাচ্ছে, যার ফলে নতুন নতুন এই মাদকাসক্ত লোকেরা খুন, মাদক গ্রহণের জন্য তাদের যখন টাকার দরকার হচ্ছে তখন তারা চুরি, ছিনতাই এগুলো করে ফেলতেছে। এরপরে রাজনৈতিক অস্থিতিশীলতা, কেন একটি দল আরেকটি দলের সাথে ঝামেলায় জড়াচ্ছে, প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য একটি দলের সাথে আরেকটি দলের ঝামেলা হচ্ছে, সেখানে সংঘর্ষ হচ্ছে, সেখানে অনেক দলীয় কর্মীরা নিহত হচ্ছে। এই জিনিসগুলো যদি তোমরা স্টাডি করতে চাও, তোমাদের তারপরেও সোশিওলজি পড়তে হবে। তাহলে আমরা এই বিষয়গুলো জানতে পারলাম
এরপরে আমরা যদি সামনে আগাই, বাংলাদেশের সমাজ কাঠামো সম্পর্কে জানা। আমি আগেও বলেছি যে আমাদের যে সোসাইটি, সেটার যে সমাজ কাঠামো, তারপরে হচ্ছে সামাজিক গোষ্ঠী, প্রতিষ্ঠান, সামাজিক সম্পর্ক ব্যবস্থার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, যে আমাদের দেশ সমাজের যে ইনস্টিটিউশন আছে এগুলো কীভাবে ফাংশন করতেছে, এগুলো যদি জানতে চাই আমরা, তাহলে আমাদের অবশ্যই সোশিওলজি পাঠ করতে হবে। এরপরে বাংলাদেশের সামাজিক পরিবর্তন। আমাদের এই দেশের যে কালচারাল একটা পরিবর্তন আসছে। তোমরা জানো যে পহেলা বৈশাখের সময় একটা সময় কি ছিল, গ্রামের মানুষরা যারা কৃষক তারা মেইনলি কী করতো, তারা ফসল তো আর রেগুলার আসে না, 3-4 মাস পর পর আসে, তাই না? ফসল যখন মানে পাকে সেটাকে মাড়াই করতে হয় কেটে, তারপরে হচ্ছে সেটা বিক্রি করে ফসলের টাকা পাওয়া যায়। এজন্য তারা দেখা যেত তাদের কাছে হাতে টাকাটা আসতো নির্দিষ্ট কিছু মাস পর পর। এই জন্য গ্রামে কী হতো, এখানে হচ্ছে বাকিতে পণ্য, মানে নিত্য নৈমিত্তিক পণ্যগুলো কেনা বেচার একটা ব্যবস্থা ছিল। দোকানদারগুলোর কাছ থেকে কৃষক বা চাষিরা কী করতো, বাকিতে পণ্য নিত এবং বছরের শেষে তারা সমস্ত টাকা বা একটা নির্দিষ্ট সময় গিয়ে টাকা মিটিয়ে দিত। মিটিয়ে দেওয়ার পরে নিশ্চয়ই কিছু না কিছু টাকা বাকি রয়ে যেত। এটাকে একটি দিনে মিটিয়ে নেওয়ার জন্য হালখাতার প্রবর্তন করা হয়। সেই দিনটা একটা আনুষ্ঠানিকভাবে সবাই গিয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হতো এবং সেখানে সবাই সবার বকেয়া টাকাগুলো দিয়ে দিত। তাহলে এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম যে সেই সময় হালখাতা সমাজে বিদ্যমান ছিল, বিশেষ করে অ্যাগ্রারিয়ান সোসাইটিতে। কিন্তু এখন শিল্পায়নের সাথে সাথে মানুষের নিত্য নৈমিত্তিক পণ্য কেনার ক্রয় ক্ষমতা বেড়ে গেছে। ব্যাপক পরিমাণে মানুষ এখন হচ্ছে শিল্প, মানে তাদের শুধু কৃষিকাজ নয়, এছাড়াও তারা অন্যান্য কাজের সাথে সম্পর্কিত, যার ফলে এখন আর হালখাতার জিনিসটা সমাজে এক্সিস্ট করে না ওইভাবে আগের মতো করে। যার ফলে দেখা যাচ্ছে যে এই যে হালখাতার সংস্কৃতি, সেটারও কিন্তু একটা পরিবর্তন চলে এসেছে। তাহলে আমাদের যে সমাজের যে সাংস্কৃতিক পরিবর্তন হচ্ছে, ধর্মীয় মূল্যবোধের পরিবর্তন হয়ে যাইতেছে, তারপরে শিল্পায়ন এবং নগরায়নের ফলে যে সমাজের যে স্ট্রাকচারাল পরিবর্তন হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের পরিবার কাঠামো। যখন বাংলাদেশ মূলত কৃষি প্রধান মানে জীবন দেশ ছিল, এখনও আছে, কিন্তু যখন কৃষি মানুষের একমাত্র কর্ম ছিল, তখন কিন্তু গ্রামে কি দেখা যেত, যৌথ পরিবার ব্যবস্থা দেখা দিত। তুমি যদি জিজ্ঞেস করো তোমার দাদি বা নানিকে তোমাদের পরিবার কেমন ছিল, তখন তারা নিশ্চয়ই বলবে যে আমরা সবাই অনেক মানুষ একসাথে বসবাস করতাম। তার মানে তখন যৌথ পরিবারটা প্রধান ছিল। কিন্তু এই যে শিল্পায়নের ফলে কি হইলো, মানুষরা বিভিন্ন লোকেরা বিভিন্ন জেলায় জেলায় ছুটে গেল চাকরি করার উদ্দেশ্যে, কেউ ঢাকা, কেউ খুলনা, কেউ চট্টগ্রাম। এখন এক একজন মানুষ যেহেতু এক এক জায়গায় ছড়ায় ছিটে আছে, এখানে তো আর একসাথে থাকা সম্ভব না। তখন তারা ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলি বা একক পরিবার গঠন করা শুরু করলো। তার মানে দাঁড়াচ্ছে এই যে মানে সমাজের যে পরিবার কাঠামো, এটাতে পরিবর্তন আসছে। আগে যৌথ পরিবার অনেক বেশি ছিল, এখন একক পরিবার বেশি রূপে দেখা যাচ্ছে। এরপরে তাহলে আমাদের দেশের যে সামাজিক পরিবর্তন, এই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। এরপরে তাহলে আমরা কিন্তু আরেকটা বিষয়, যে ব্যক্তির মানসিক উৎকর্ষের যে সাধন। দেখো, আমাদের যে কুসংস্কার আছে, আমাদের দেশে বিভিন্ন রকমের কুসংস্কার আছে, এগুলোকে যদি তুমি ইতিবাচকভাবে পরিবর্তন আনতে চাও, তাইলে কিন্তু সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সমাজবিজ্ঞানের মাধ্যমে এগুলো আমরা জানতে পারবো এবং এগুলোর একটা সলিউশন আমরা বের করতে পারবো। তাহলে আমরা আবার যদি ফিরে যাই, আমাদের 9টি পয়েন্ট আমরা বারবার আরেকবার রিভাইজ করবার চেষ্টা করব। তাহলে দেখি, বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের যে প্রয়োজনীয়তা, সমাজ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জনে সহযোগিতা করে। এরপরে সামাজিক শ্রেণীর স্বরূপ বিশ্লেষণ করে। এরপরে আদর্শ সমাজ গঠন সম্পর্কে জানা যায়। এরপরে উন্নয়ন পরিকল্পনা, ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্রহণ এবং বাস্তবায়নে সহযোগিতা করে। এরপরে কৃষি কাঠামো বিশ্লেষণ করে। এরপরে সামাজিক সমস্যাগুলোর স্বরূপ সম্পর্কে জানা যায়। এরপরে বাংলাদেশের সমাজ কাঠামোটা, আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা কেমন, এটা জানা যায়। বাংলাদেশের সামাজিক পরিবর্তন, এখানকার কীরকমভাবে সমাজের পরিবর্তন ঘটেছে, সমাজের পরিবর্তনগুলো কালচারাল পরিবর্তন, ধর্মীয় পরিবর্তন, শিল্পায়ন এবং নগরায়নের পরিবর্তন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, এগুলো সম্পর্কে জানা যায়।
এরপরে ব্যক্তির মানসিক উৎকর্ষ সাধন সম্পর্কেও আমরা কাজ করতে পারবো। তাহলে এই বিষয়গুলো আমাদের বারবার মনে রাখতে হবে। যদি এই অধ্যায় থেকে সৃজনশীল আসে তাহলে কিন্তু এই জায়গাটা থেকেই আসে। তাহলে এটা আমরা এই 9টি পয়েন্ট মনে রাখবার চেষ্টা করব। এরপরে বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ আবার বিস্তারিতভাবে লেখা আছে। এইটা কিন্তু পরীক্ষায় সৃজনশীলে আসতে পারে, এজন্য আমরা একটু মনোযোগ দিয়ে আবার একটু রিকল করবার চেষ্টা করি সব কিছু। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1921 সালে। কত সালে? 1921 সালে। কিন্তু সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নামক বিভাগ ছিল না। এটা পড়ানো হতো রাষ্ট্রবিজ্ঞানের সাথে, একটা এমনি সাবজেক্ট হিসেবে, কিন্তু আলাদা বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান ছিল না। সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা হয়েছে 1957 সালে। একটু আগে আমি বলেছি, ক্লদ লেভি স্ট্রস নামক একজন ফরাসি নৃবিজ্ঞানী, তিনি কি করলেন? বাংলাদেশে আসলেন। আসার পরে তিনি চট্টগ্রামের যে পার্বত্য চট্টগ্রাম আছে, তোমরা জানো সেখানে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বসবাস করে, তাদের আলাদা স্বতন্ত্র জীবন ব্যবস্থা দেখে তিনি বিস্মিত হলেন এবং তিনি এখানে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অনুভব করে ইউনেস্কোর সহযোগিতায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনি কনভিন্স করলেন। পরবর্তীতে তারই সেই অনুরোধের প্রেক্ষাপটে 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম যিনি অধ্যক্ষ, তার নাম ডক্টর পিয়েরে বেসাইনি। ডক্টর পিয়েরে বেসাইনি। তাহলে আমরা 3টি জিনিস জানলাম এখানে। একটি হচ্ছে ক্লদ লেভি স্ট্রস, যিনি ফরাসি ছিলেন, মানে ফ্রান্সের নাগরিক ছিলেন। এই ক্লদ লেভি স্ট্রস ইউনেস্কোর সহযোগিতায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করলেন, কিন্তু সেটার প্রথম অধ্যক্ষ হলেন কে বলো? তিনি হচ্ছেন ডক্টর পিয়েরে বেসাইনি এবং পরবর্তীতে সমাজবিজ্ঞান প্রচার প্রসারে ভূমিকা রেখেছিলেন ডক্টর নাজমুল করিম। এজন্য তাকে বলা হয় বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক। এরপরে অধ্যাপক নাজমুল করিম হলেন প্রথম বাংলাদেশি যিনি সমাজবিজ্ঞানের উপর কিছু বই লিখেছেন। দেখো, চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। এরপরে তিনি লিখেছেন দ্য ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি। এরপরে সমাজবিজ্ঞান সমীক্ষণ। এই 3টা বইয়ের নাম খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা মনে রাখবার চেষ্টা করবা। চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। এরপরে দ্য ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি। এরপরে সমাজবিজ্ঞান সমীক্ষণ। এগুলো আমরা একটু মনে রাখবার চেষ্টা করব। এছাড়াও আরও কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, যেমন বাংলা ভাষায় সমাজবিজ্ঞান বিষয়ক গ্রন্থ যেগুলো আরও অনেকগুলো লেখা হয়েছে। এগুলোর মধ্যে দেখো বাংলার কৃষক, বাংলার সমাজ নৃবিজ্ঞান, এগুলো একটু মনে রাখবার চেষ্টা করবা। আমরা কিছু সার সংক্ষেপ দেখতে পাচ্ছি। সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশিওলজি এবং এটি সোশিয়াস এবং গ্রিক শব্দ লোগোস থেকে সৃষ্টি হয়েছে। আমরা এটা মনে রাখবার চেষ্টা করব। ল্যাটিন সোশিয়াস এবং গ্রিক লোগোস থেকে এটার সৃষ্টি হয়েছে। সোসিয়াস শব্দের অর্থ সঙ্গী, কম্প্যানিয়ন। যেহেতু সঙ্গী সাথী মিলে সমাজ গড়ে ওঠে, সেহেতু পরোক্ষভাবে এর অর্থ হচ্ছে সমাজ। অন্যদিকে লোগোস শব্দটির অর্থ হচ্ছে অধ্যয়ন এবং শাব্দিকভাবে সমাজবিজ্ঞান হচ্ছে জ্ঞানের সেই শাখা যা সাধারণীকরণ বা বিমূর্তায়ন পর্যায়ে সমাজ সম্পর্কে আলোচনা করে, মানে কি জেনারেলাইজেশন। সমাজের প্রত্যেকটি মানুষকে জেনারেলাইজ করে তার একটি আলোচনা করে। ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। মানে কি? সোশ্যাল ইনস্টিটিউশন, আমাদের যে বিভিন্ন সামাজিক যে ইনস্টিটিউশনগুলো আছে, ধর্ম, পরিবার, এগুলার বিজ্ঞান হচ্ছে সমাজবিজ্ঞান। এখন আমরা আরেকটি কনসেপ্ট দেখতে পাচ্ছি, এইটির নাম হচ্ছে অর্থশাস্ত্র। কি শাস্ত্র? অর্থশাস্ত্র মৌর্য যুগের মহাপণ্ডিত কৌটিল্য, আমি ক্লাসের শুরুতেই বলেছি, দেখি তোমরা একটু রিকল করবার চেষ্টা করো। প্রাচীন ভারতের বা প্রাচীন বাংলার প্রধান রাজবংশ কয়টি ছিল? 4টি। কি একটু মনে করবার চেষ্টা করো। মৌর্য, গুপ্ত, পাল, সেন। 4টি রাজবংশ।
প্রথম রাজবংশ মৌর্য বংশ, তার প্রথম যিনি রাজা তার নাম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। এই প্রথম চন্দ্রগুপ্ত মৌর্যের যিনি প্রধানমন্ত্রী তার নাম কৌটিল্য। কৌটিল্যের অন্য নাম হচ্ছে চাণক্য। তারই বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র, এবং এই গ্রন্থের জন্য তাকে বলা হয় প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি। কি বলা হয়? প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি। তাহলে আমি কিন্তু বারবার বলছি আমরা সমাজবিজ্ঞান পাঠ করছি, কিন্তু একই সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে জিকে পড়তে হবে, সাধারণ জ্ঞান পড়তে হবে, সেটাও কিন্তু আমাদের পড়া হয়ে যাচ্ছে। আমাদের ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, ভূগোল বা সমাজবিজ্ঞান, তোমাদের যে সাবজেক্টগুলো আছে এগুলো পড়ার সময় তোমরা এমনভাবে পড়বে যাতে তোমাদের জন্য জিকে পড়াটাও কিছুটা এগিয়ে থাকে। তাহলে আমরা এই জিনিসগুলো মনে রাখবো। এরপরে ভারততত্ত্ব, এটি আরেকটি বিখ্যাত গ্রন্থ। আল বিরুনি লিখেছেন বইটি। এখন এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদের যে ভারততত্ত্ব গ্রন্থটি লিখেছেন আল বিরুনি। অনেক সময় এমসিকিউ এসেছিল, এই জন্য এটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে আকবরনামা। আকবরনামা গ্রন্থটিও আবুল ফজল লিখেছেন, আইনি আকবরী। এই গ্রন্থগুলোর কথা, বিশেষ করে রাইটারের কথাটা তোমরা মনে রাখবা। এরপরে হচ্ছে বাঙালি রেনেসা। দেখো, বিশ্বের ইতিহাসে রেনেসা হয়েছিল 1400 সালে। এরপরে 1800 সালের দিকে কি হয়েছিল? বাঙালি রেনেসা হয়েছিল। মানে বাংলার যে সমাজে একটা বিপ্লব ঘটেছিল, সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন কারা? ওই যে রাজা রামমোহন রায়রা। মনে আছে? ওই সময় অনেকগুলো চিন্তক জন্ম হয়েছিল যারা যুক্তি দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করলেন। ওই সময় আমাদের সোসাইটিতে একটা প্রকটভাবে একটি সমস্যা ছিল, সেটির নাম হচ্ছে সতীদাহ প্রথা। সতীদাহ প্রথাটা কি? সতীদাহ প্রথা মানে হচ্ছে এখানে দুইটা বিষয় থাকে, যে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীকে তার চিতাতে পুড়িয়ে তাকে হচ্ছে হত্যা করা হবে। এটা হচ্ছে সতীদাহ প্রথা। সতীদাহ প্রথার দুইটা কনসেপ্ট, একটি হচ্ছে সহমরণ আর একটি অনুমরণ। স্বামী যদি দেশে মারা যায় তাহলে তার সাথে স্ত্রীকে যে পুড়িয়ে দেওয়া হবে এটা হচ্ছে সহমরণ। আর হাজব্যান্ড যদি দেশের বাইরে মারা যায়, সেখান থেকে দেশে যদি ইনফরমেশন আছে যে হাজব্যান্ড মারা গেছে, তখন একটা কৃত্রিমভাবে হচ্ছে চিতা জ্বালিয়ে সেখানেই স্ত্রীটিকে পুড়িয়ে ফেলা হবে। এটা হচ্ছে অনুমরণ। এরকম একটি বর্বর প্রথা ভারতীয় সমাজে বা আমাদের এদেশে ছিল। 1829 সালে রাজা রামমোহন রায়ের সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল। আমি আবারও বলছি, রাজা রামমোহন রায়ের সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিং কী করলেন? সতীদাহ প্রথা নিষিদ্ধ করলেন। রাজা রামমোহন রায় এখানে কি কাজটা করেছেন? তিনি সমাজকে নিয়ন্ত্রণ করেছেন, সমাজকে বুঝিয়েছেন যে এটা হচ্ছে একটি বর্বর প্রথা। তিনি বলেছেন যে এটার সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নাই। তিনি যুক্তি দিয়ে, ধর্মীয় গ্রন্থ থেকে তিনি হচ্ছে প্রমাণ দিয়ে এটি প্রমাণ করেছেন যে এটার সাথে ধর্মের সম্পর্ক নেই। তখন গিয়ে সমাজের লোকেরা মেনে নিয়েছে এবং লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে নিষিদ্ধ করে দিয়েছেন। তাহলে এই যে সমাজে যুগান্তকারী যে বুদ্ধিভিত্তিক যে একটা পরিবর্তন এসেছিল, এটাকেই বলা হচ্ছে বাঙালি রেনেসা। কি রেনেসা? বাঙালি রেনেসা। কিন্তু এই যে বাঙালি রেনেসা, এটা বাংলার যারা মুসলমান ছিল তাদের সমাজে বিপ্লব আনতে পারেনি বা তাদেরকে এই পরিমাণে টাচ করতে পারেনি। এই জন্যই কী হয়েছিল? 1926 সালে শিখা গোষ্ঠীর উদ্ভব হয়েছিল। তারা চেয়েছিল যে এ দেশের মুসলমান জনগোষ্ঠীকে তারা উন্নত করতে চায়। বিষয়টা কি বুঝাইতে পারছি? এরপরে আমরা সামনের দিকে আগাই। রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, সংক্ষেপে বললে হলো এশিয়াটিক সোসাইটি। এটা উইলিয়াম জোনসের উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছে। এটা পরীক্ষা অনেক সময় আসে যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম জোনস। এটা আমরা মনে রাখবো। এখন কিন্তু বাংলাদেশে ওই যে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক কি বলা যায় কার্জন হলের পেছনের দিকটায় ওখানে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আছে। এরপরে রাধা কমল মুখার্জি, তার বইগুলো তোমরা কিন্তু মনে রাখবা। এই যে রিজিওনাল সোসাইটি, সোশিওলজি, এরপরে দ্য রুরাল ইকোনমি অফ ইন্ডিয়া, দ্য সোশ্যাল ফাংশন অফ আর্ট, দ্য সোশ্যাল স্ট্রাকচার অফ ভ্যালুস, এই বইগুলা কিন্তু মনে রাখতে হবে। এরপরে বিনয় কুমার সরকার, তার বইগুলো আমরা মনে রাখবো। দ্য সায়েন্স অফ হিস্ট্রি অ্যান্ড দ্য হোপ অফ ম্যানকাইন্ড। এরপরে হচ্ছে পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোশিওলজি,
দ্য ফ্লক এলিমেন্ট অফ ইন হিন্দু কালচার, এগুলো আমরা মনে রাখবার চেষ্টা করব। এরপরে ক্লথ লেভি স্ট্রস, যার নামটা আমরা ক্লাসে অলরেডি অনেকবার বলেছি। ক্লথ লেভি স্ট্রস কে ছিলেন বলো? ক্লথ লেভি স্ট্রস সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন। বাংলাদেশের সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কনভিন্স করেছিলেন। এরপরে তার বিখ্যাত কিছু বই আছে, স্ট্রাকচারাল অ্যানথ্রোপোলজি, টোটেমিজম, দ্য স্যাভেজ মাইন্ড, এরপরে হচ্ছে মিথ অ্যান্ড মিনিং। এই জিনিসগুলো আমরা মনে রাখবার চেষ্টা করব। অধ্যাপক ডক্টর এ কে নাজমুল করিম, অধ্যাপক ডক্টর এ কে নাজমুল করিমের কিছু বই আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে হচ্ছে তার সম্পর্কে একটু বিস্তারিত লেখা আছে, তোমরা এগুলো পড়ে ফেলবা, আমরা অলরেডি এগুলো আলোচনা করেছি। এরপরে অধ্যাপক ডক্টর এ কে নাজমুল করিমের বইগুলো চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, দ্য ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি, এরপরে সমাজবিজ্ঞান সমীক্ষণ, এই তিনটা তোমরা ভালো করে মনে রাখবার চেষ্টা করবা। এখান থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় অনেক প্রশ্ন এসেছে। বোর্ড পরীক্ষায় আমি বলি, দেখো বোর্ড পরীক্ষায় প্রশ্ন কিন্তু ম্যাক্সিমামই আসে বাংলাদেশের যারা রাইটার ছিলেন। নাজমুল করিম ছিলেন ওই ব্যক্তি যিনি বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তার মানে কি তিনি অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য কিন্তু তার বই থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসেছে। ক্লথ লেভি স্ট্রস থেকে এসেছে। এখন দেখো তোমাদের বইতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ কবে প্রতিষ্ঠা হয়েছে এগুলোর বিস্তারিত লেখা আছে। বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় এগুলোতে আছে, কিন্তু প্রথম কিন্তু এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই জন্য এটাই কিন্তু যুগান্তকারী পরিবর্তন। এই জন্য এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। যে কত, যদি তোমরা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করো, দেখবা কত শিক্ষাবর্ষে প্রশ্ন, মানে প্রথম হচ্ছে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা হয়েছিল, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে কে প্রতিষ্ঠা করেছিলেন, প্রথম অধ্যক্ষ কে ছিলেন, তারপরে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক কে, তার বইগুলা কি, এইগুলা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে, যা আমরা ইতোমধ্যেই আলোচনা করেছি। তোমরা একটু দেখবার চেষ্টা করবা। এরপরে শিক্ষা গোষ্ঠী, আমি একটু আগেই বললাম এরা কি করেছিল, বাংলাদেশের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, ঢাকা কলেজকে কেন্দ্র করে অনেকটা মনে করো হচ্ছে ইন্টেলেকচুয়াল সোসাইটির মতো। আর তোমরা অনেকেই কলেজে পড়ার সময় অনেক সময় পাঠচক্র করেছো না, বিভিন্ন বই নিয়ে পড়ে সেগুলো নিয়ে অনেকে আলোচনা করেছো। তাহলে এই গোষ্ঠীটি মূলত একটা ইন্টেলেকচুয়াল রেভলিউশন আনবার চেষ্টা করেছিলেন। মুসলিম সোসাইটিরা তারা আরও এগিয়ে যাবে চিন্তায়, তাদের যুক্তিবাদের যে বিকাশ ঘটবে তাদের সমাজে, এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করেছিলেন। এরপরে তাদের একটি স্লোগান ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে, এখানে বৃদ্ধি আছে, এটা ভুল এসেছে, এটা হবে বুদ্ধি। হ্যাঁ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এখানে এটা হচ্ছে ওই যে পত্রিকাটিতে থাকতো। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব কিছু প্রশ্ন অনুশীলন করতে, জ্ঞানমূলক প্রশ্ন। দেখি তোমরা কে কে উত্তর দিতে পারো। সমাজবিজ্ঞানের জনককে তোমরা ইতোমধ্যেই জানো, সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন অগাস্ট কোত। সমাজবিজ্ঞানের জনককে অগাস্ট কোত। 1839 সালে তিনি সমাজবিজ্ঞান বা সোশিওলজি শব্দটি প্রবর্তন করেছিলেন। এর আগে তিনি এটির নাম দিয়েছিলেন কিন্তু সোশ্যাল ফিজিক্স। কি নাম দিয়েছিলেন? সোশ্যাল ফিজিক্স। এরপরে ভারতের সমাজ কাঠামো সম্পর্কিত পারস্যের নামজাদা পণ্ডিত আল বিরুনি রচিত গ্রন্থের নাম হচ্ছে ভারততত্ত্ব। এটা আসলে একটু ভুল হয়েছে, উত্তরটা চলে আসছে। এটার নাম মানে আল বিরুনির যে বইটি ভারত সম্পর্কে, এটার নাম হচ্ছে ভারততত্ত্ব। ভারততত্ত্ব। দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটি কে লিখেছেন? তোমরা ইতোমধ্যেই পড়েছ, আমরা চলো দেখি তাহলে। দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটি লিখেছেন উইলিয়াম হান্টার। উইলিয়াম হান্টার। এরপরে আইনি আকবরী গ্রন্থটি কে লিখেছেন? আবুল ফজল। আইনি আকবরী কে লিখেছেন? আবুল ফজল। তোমরা যদি আবার দেখো, এরপরে এই যে প্রশ্নগুলো তোমরা একটু চর্চা করবা। তোমরা এই প্রশ্নগুলো এখানে, এগুলো ম্যাক্সিমামই হচ্ছে বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন। তোমরা এগুলো বারবার পড়ে মনে রাখবার চেষ্টা করবা। এখান থেকে দেখো, দ্য রিজিওনাল সোশিওলজি বইটি কে লিখেছেন? রাধা কমল মুখার্জি। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, বই এগুলো দাগিয়ে দিয়েছিলাম যে রাধা কমল মুখার্জির রিজিওনাল সোশিওলজি, এটা কিন্তু মনে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয়? 1921 সালের 1 জুলাই। 1921 সালের
জুলাই। আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা সাধারণ জ্ঞান পড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠা হয়েছিল সেটা কোন কমিশনের ভিত্তিতে প্রতিষ্ঠা হয়েছিল? তোমরা জানো 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। এই বঙ্গভঙ্গ রদ হয়ে যায় আবার 1911 সালে। বঙ্গভঙ্গ হওয়ার ফলে কি হয়, বাংলা এবং আসামকে কেন্দ্র করে দুইটা প্রদেশ তৈরি হয়েছিল। একটি হচ্ছে পশ্চিম বাংলা, আর একটি হচ্ছে বাংলা এবং পূর্ব বাংলা এবং আসাম। এটার রাজধানী হয়েছিল ঢাকা। এ কারণে দেশীয় লোকেরা খুশি হয়েছিল। কিন্তু যখন বঙ্গভঙ্গ রদ করে নেওয়া হয় 1911 সালে, তখন তারা বেশ অখুশি হয়। যার ফলে 1912 সালে 13 সদস্য বিশিষ্ট নাথান কমিশন গঠিত হয়েছিল। এই নাথান কমিশনের সুপারিশের প্রেক্ষাপটেই কিন্তু 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ারও অনেক বছর পরে 1957 সালে সেখানে সমাজবিজ্ঞান বিভাগ শুরু হয়েছিল। হ্যাঁ, এরপরে বাংলাদেশি সমাজবিজ্ঞানের জনককে আমি একটু আগেই বললাম। বাংলাদেশি সমাজবিজ্ঞানের জনককে বলো? বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক হচ্ছে আমাদের ডক্টর নাজমুল করিম। এবং বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর পিয়েরে বেসাইনি। ডক্টর পিয়েরে বেসাইনি। এবং সমাজবিজ্ঞান প্রতিষ্ঠায় সহযোগিতা করেছেন অধ্যাপক ডক্টর স্ট্রস। এটা আমরা মনে রাখবার চেষ্টা করব। এরপরে আমরা যদি সামনের দিকে আরও কিছু প্রশ্ন দেখি, কোন শিক্ষাবর্ষ থেকে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়? 1957 থেকে 58 সাল। 1957 থেকে 58 সাল। এরপরে আবার দেখো সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থটি, তারপর ডায়নামিক্স অফ বাংলাদেশ সোসাইটি, এগুলো কিন্তু অধ্যাপক নাজমুল করিম লিখেছেন। আমরা একটি অনুধাবনমূলক প্রশ্ন দেখতে পাচ্ছি। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সম্পর্কের বিজ্ঞান। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমাদের যে সৃজনশীলে 10টি মার্ক থাকে, এর মধ্যে টিচাররা মূলত নাম্বার কাটে কোন কোন জায়গায়? তারা কাটে এই অনুধাবনমূলক প্রশ্নতে। আমাদের যে 2 নাম্বার থাকে, এটাতে কখনো কখনো আমাদেরকে 1 দিয়ে দেয়। যার ফলে কিন্তু আমরা আমাদের টোটাল মার্ক, দেখো প্রথমটাতে আমরা পেলাম 1, পরেরটাতে যদি এখানে আমরা পাই 1, পরেরটাতে আবার পেলাম 3, পরেরটাতে 3, তাহলে কিন্তু আমাদের নাম্বার হয়ে যাচ্ছে 8। আমরা যদি আমাদের 80 নাম্বারের যে বাউন্ডারি, এটাকে সহজে ক্রস করতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো, এগুলোতে কিন্তু 2 পেতে হবে। এবং এই জন্য আমাদের অনুধাবনমূলক প্রশ্নতে কি আসে? ছোট ছোট কনসেপ্ট আমি তোমাদেরকে বলবো, বই থেকে সুন্দর করে ওই রকম ভাষাতেই তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা। এটা মুখস্থর কোনো বিকল্প নাই। প্রথমত আমরা কনসেপ্ট বুঝবো, কিন্তু এটাকে আমরা সুন্দর করে, দেখো আমরা তো এখন ধরো তোমাকে একটা বিল্ডিং তৈরি করার একটা কাজ দেওয়া হয়েছে, তুমি বিল্ডিংটা কিন্তু যে কোনোভাবেই তৈরি করে ফেলতে পারবা। অনেক সময় আমরা ফেসবুকে দেখি না, কিছু কিছু ট্রল হয় কিছু মিমস নিয়ে, যে পুরা বিল্ডিংকে টাইলস দিয়ে দিছে। এইটাও কিন্তু একটা বিল্ডিং হয়েছে, কিন্তু এটা রুচিশীল হয় নাই। এজন্য তুমি যখন এই প্রশ্নগুলো লিখবা, তখন তোমার সুন্দর শব্দ চয়ন করতে হবে। এবং সুন্দর শব্দগুলো তুমি কোথায় পাবা? তোমার বইতে পাবা। এবং সেই রকম করে সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে আমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো লিখতে হবে, এখানে যাতে আমরা 2-এ 2 পাই। এটা পেলে আমাদের টোটাল নাম্বারের উপর একটা ব্যাপক প্রভাব পড়বে। তুমি যখন এই প্রশ্নটা ভালো লিখতে পারবা, তখনই কিন্তু তোমার অনেকগুলো নাম্বার বেঁচে যাবে। আবার দেখি আমরা, সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সম্পর্কের বিজ্ঞান। সমাজবিজ্ঞান কি করে? সমাজ নিয়ে আলোচনা করে। সমাজে কারা থাকে? মানুষ থাকে। মানুষরা একে অপরের সাথে কি করে? ইন্টারাকশন করে কিভাবে? সোশ্যাল ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে। বিভিন্ন সমাজ কিভাবে চলে? অনেকগুলো সামাজিক যে প্রতিষ্ঠান আছে, ধর্ম, তারপর হচ্ছে এই যে পরিবার, এগুলো কিন্তু এক একটা সামাজিক প্রতিষ্ঠান। এগুলোর সমষ্টিই তো সমাজ, তাই না? তাহলে এইগুলার যে সম্পর্কে যখন আমি স্টাডি করব, সামাজিক সম্পর্ক নিয়ে যখন স্টাডি করব, এটা কোথায় স্টাডি করব? সেটা হচ্ছে সমাজবিজ্ঞানে স্টাডি করব। হ্যাঁ, এই প্রশ্নটাই আমরা আরও সুন্দর করে পড়বার চেষ্টা করব। এখানে দেখো, সমাজস্থ মানুষের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ, এটাই এই জন্য সমাজবিজ্ঞানকে সামাজিক সম্পর্কের বিজ্ঞান বলা হয়। এরপরে সমাজের কাঠামো সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে, গোষ্ঠী সম্পর্কে, বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে
তারপরে হচ্ছে ভূমিকা কার্যাবলী সম্পর্কে পঠন পাঠন গবেষণা করে। এছাড়াও সমাজের শ্রেণীবিন্যাস, সমাজে কোন ধরনের মানুষ বসবাস করে, তাদের স্তর কি, কেউ উচ্চবিত্ত, কেউ মধ্যবিত্ত, কেউ আবার নিম্নবিত্ত। এরপরে আবার শ্রেণীগুলোর মধ্যে সম্পর্ক কেমন, কোনো কোনো সোসাইটিতে উচ্চবিত্তরা মধ্যবিত্তদেরকে ব্যাপক নিষ্পেষণ করতেছে, বা কোনো কোনো ফ্যাক্টরির মালিকরা তাদের শ্রমিকের সাথে ব্যাপক বাজে আচরণ করছে, তাদেরকে শোষণ করতেছে, তাদেরকে ভালো মজুরি দিচ্ছে না। এই যে বিষয়গুলো, কিংবা আমরা যদি দেখি আমাদের ওই যে 1950 সালে কি হয়েছিল, জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে বাংলাদেশে। তার আগে কিন্তু এদেশে জমিদারি ছিল, সিস্টেম ছিল, তাই না? তখন জমির মালিক ছিল জমিদার, এবং তার কাছ থেকে এদেশের যারা কৃষক প্রজা তারা জমি নিত। তাহলে তাদের সাথে জমিদাররা কি করতো, অত্যাচারী সম্পর্ক, অত্যাচার করতো অনেক প্রচুর এই ভূমির যে ট্যাক্সের জন্য। তাহলে দেখো তাদের মধ্যকার যে সম্পর্কগুলো, এই শ্রেণীগুলোর মধ্যকার সম্পর্ক স্টাডি করার জন্য আমাদের সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। এরপরে আরও যে সমাজের যে সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আমরা এখানে স্টাডি করতে পারবো। এরপরে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন সলভ করি। অ্যানালস অফ রুরাল বেঙ্গল কে লিখেছেন? এটা গেস করবার চেষ্টা করো। আমি উত্তর দেই নাই যাতে তোমাদেরকে একটু টেস্ট করা যায়। আবার গেস করবার চেষ্টা করো বইটি কে লিখেছেন। আমি কিন্তু বারবার বলছি, এই যে উইলিয়াম জোন্স, ইনি কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু বইটি লিখেছেন উইলিয়াম হান্টার। নাম দেখতে একই রকম, কিন্তু বইটি লিখেছেন উইলিয়াম হান্টার। এবং উইলিয়াম জোন্স কি করেছেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন। সোসাইটি। এরপরে বাংলাদেশে সর্বপ্রথম সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা হয় কত সালে? 1957 সালে। 1957 সালে। আমি বলেছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1857 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1921 সালে, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান পাঠদান শুরু হয়েছে 1957 সালে। এরপরে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক হচ্ছেন কে বলো তো? কৌটিল্য, অন্য নাম চাণক্য। আমি তোমাদেরকে 2 বার পড়িয়েছি, আবার বলি, অর্থশাস্ত্রের যে রাইটার কৌটিল্য, তিনি কোন রাজার প্রধানমন্ত্রী ছিলেন? অনেকেই হয়তো বা পারছো, যারা পারছো তাদের জন্য তাদেরকে অভিনন্দন। তিনি ছিলেন প্রথম রাজবংশ অর্থাৎ মৌর্য বংশের প্রথম রাজা, প্রথম চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তার অন্য নাম চাণক্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? কে? অনেকেই হয়তো ভাবতেছে যে একে নাজমুল করিম। একে নাজমুল করিম আমি বলছি কিন্তু যে তিনি প্রতিষ্ঠাতা, তাকে বলা হয় সমাজবিজ্ঞানের বাংলাদেশে যে ফাদার অফ সোশিওলজি। হ্যাঁ, কিন্তু প্রথম অধ্যক্ষ ছিলেন এই ডক্টর পিয়েরে বেসাইনি। ডক্টর পিয়েরে বেসাইনি। এবং প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছেন ক্লদ লেভি স্ট্রস। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়েছিল? 1957 এবং 58 শিক্ষাবর্ষে। 1957-58 শিক্ষাবর্ষে। এবং ডক্টর একে নাজমুল করিম তিনি কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের প্রধান নিযুক্ত হয়েছিলেন? এটি হচ্ছে 1958 সালে। কারণ প্রথম 1 বছর তো ক্লদ লেভি স্ট্রস দায়িত্ব পালন করেছেন। প্রথম 1 বছর তো ডক্টর পিয়েরে বেসাইনি দায়িত্ব পালন করেছেন, তারপরে কিন্তু একে নাজমুল করিম দায়িত্ব পালন করেন। এরপরে ডক্টর একে নাজমুল করিমের লেখা বই কোনটি? সমাজবিজ্ঞান সমীক্ষণ। সমাজবিজ্ঞান সমীক্ষণ। আমি 3টা বইয়ের কথা বারবার পড়েছি, এগুলো মনে রাখতে হবে। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা রয়েছে সামাজিক সমস্যার উত্তরণে। তারপরে 2 নম্বর অপশন হচ্ছে সমাজবিজ্ঞান সামাজিক পরিকল্পনা বাস্তবায়নে। এরপরে 3 নম্বর হচ্ছে মানুষের অতীত ইতিহাস জানার জন্য। তোমরা গেস করো, সামাজিক সমস্যার উত্তরণে, এটা তো ঠিকই আছে। এরপরে সামাজিক পরিকল্পনা বাস্তবায়নে, ঠিক আছে। মানুষের অতীত ইতিহাস জানার জন্য। আচ্ছা, ইতিহাস জানার জন্য তো আমাদের ইতিহাস নামক আলাদা ডিসিপ্লিন আছে, আমাদের তো সোশিওলজি জানবার পড়বার দরকার নাই, তাই না? তাহলে আমাদের উত্তর হচ্ছে ক, 1 এবং 2। এটার মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের এমসিকিউগুলো কিছু পড়ে ফেললাম। এখানে আমি একটা সৃজনশীল দিয়েছি যাতে তোমরা এটা দেখে, এই স্লাইড দেখে দেখে তোমরা নিজেরা তোমাদের হাতে সময় নিবা 22 মিনিট সময় নিয়ে বা 20 মিনিট সময় নিয়ে তোমরা লিখে ফেলার চেষ্টা করবা যে এই পুরো সৃজনশীলটা, এর মধ্যে যত মূল পয়েন্টগুলো আছে এগুলো নিজে নিজে লিখে এটাকে ইভ্যালুয়েট করার
চেষ্টা করবা। তুমি ক্লাস শেষে বইটা পড়বা না, বই না পড়েই এই ক্লাস করার পরেই এটা লিখে ফেলার চেষ্টা করবা। তোমরা নিজেদেরকে একটু ইভ্যালুয়েট করবা যে তুমি কেমন লিখতে পারতেছো, তারপরে তুমি পুরো বইটা এবং স্লাইড সহযোগে পুরো অধ্যায়টা পড়া শুরু করবা। আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারছি। আমি তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলেছিলাম ফোন বা ফেসবুক চালাতে চালাতে ক্লাস করা যাবে না, তারপরে বিছানায় শুয়ে থেকে ক্লাস করা যাবে না। এগুলো শুধুমাত্র আমাদের এই ক্লাসের জন্য না, পরবর্তীতে তোমরা যদি এরকম কেউ করে থাকো তাহলে পরবর্তী লেকচারগুলোতেও তোমরা যে কোনো ক্লাস করার সময় পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাস করবার চেষ্টা করবা এবং কোনোভাবেই ক্লাস জমিয়ে রাখা যাবে না। ক্লাস জমিয়ে রাখার যে কালচারটা, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা আমাদের কিন্তু একটা সুন্দরভাবে সিলেবাস শেষ করার বিষয়টাকে ব্যাপক পরিমাণে বাধাগ্রস্ত করে, এটা আমরা মনে রাখবো। এবং প্রত্যেক দিনই আমরা কম বেশি লিখবার চেষ্টা করব। সৃজনশীল লেখার ক্ষেত্রে আমরা মনে রাখবো আমাদের অনুধাবনমূলক যে প্রশ্নগুলো, এখানে কিন্তু আমরা নাম্বার যাতে কোনোভাবেই আমাদের লস না হয়, তাহলে এই জিনিসগুলো আমরা মনে রাখবার চেষ্টা করব। এটার মধ্যে দিয়ে আমরা ক্লাসটি শেষ করছি। তো আমাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।